ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টির পথ তৈরি হবে বললেন ফখরুল। নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি। ১৬ মাসে ১৫ বছরের জঞ্জাল সরেছে, মন্তব্য প্রধান বিচারপতি। তেজগাঁও কলেজের শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে সহপাঠীদের বিক্ষোভ। দোষীদের দ্রুত বিচার দাবি, সড়ক অবরোধের রাজধানীতে তীব্র যানজট। ২৪ ঘন্টা পার হলে উদ্ধার হয়নি রাজশাহী তানোরে গভীর গর্তে পড়া শিশু সাজিদ। ৪০ ফুট মাটি খুঁড়ে উদ্ধার চেষ্টায় ফায়ার সার্ভিস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিএসি এএমএম নাসির উদ্দিন, যেখানে ভোটের দিনক্ষণ ছাড়াও মনোনয়ন যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রচারণা সহ সার্বিক দিক নির্দেশনা থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশের বেশ কয়েকটি অনুচ্ছেদে পরিবর্তন হওয়ায় এবার ভোটের রীতিতে আসছে কিছু পরিবর্তন। আরও জানাচ্ছেন সিফাত রহমান জেসি। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে আয়োজন করতে হবে গণভোট। এখন তফসিল ঘোষণার মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে দেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে সেই ঘোষণাই দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রীতি অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন তিনি। বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পুরো নির্বাচন কমিশন। তফসিলে ভোটের নির্ধারিত দিনক্ষণ ছাড়াও নির্বাচনের সঙ্গে জড়িত আরও অনেক খুঁটিনাটি ও আইনি সিদ্ধান্তের বিস্তারিত সময়সূচি থাকবে। উল্লেখ থাকবে মনোনয়ন প্রক্রিয়া ও এর সময়সীমা, মনোনয়ন বাছাই ও প্রার্থিতার বিষয়ে আপিল এবং প্রচারণার সময়সীমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর বেশ কয়েকটি অনুচ্ছেদ পরিবর্তন করে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। এক্ষেত্রে সংশোধিত আরপিওতে ডাকযোগে পাঠানো ব্যালট বাতিলের জন্য সুনির্দিষ্ট শর্তাবলী যুক্ত করা হয়েছে। একই সঙ্গে এসব ব্যালট গণনার জন্য বিশেষ প্রক্রিয়া নির্ধারণ করা হয়। এছাড়া রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা ও বিচারিক ক্ষমতা সংক্রান্ত বেশ কয়েকটি ধারা সংশোধন করা হয়েছে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রীতিতেও আসবে বেশ কিছু পরিবর্তন। ফলাফল ঘোষণার ক্ষেত্রে আরপিওর ৩৯ নম্বর অনুচ্ছেদেও সংশোধনী আনা হয়েছে। নতুন বিধানে ফল গণনার পর রিটার্নিং কর্মকর্তা সর্বোচ্চ সংখ্যক ভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি জারি করবেন। গণবিজ্ঞপ্তিতে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম এবং প্রাপ্ত ভোটের মোট সংখ্যা উল্লেখ থাকতে হবে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। তফসিল ঘোষণার মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরির পথ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে দলের কর্মী সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, বিএনপিকে শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার হাতেই নতুন বাংলাদেশের নেতৃত্ব থাকবে বলে প্রত্যাশা জানান মির্জা ফখরুল। দেশকে পেছনে টেনে ধরা ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে রুখে দেওয়ার কথাও বলেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তিনি এককভাবে এত দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সংগঠিত করেছেন, বিএনপিকে একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন। নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করবার সুযোগ পেয়েছে। এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব যে পার্লামেন্ট বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন সাড়া দিতে পারছেন বলে জানালেন মেডিকেল বোর্ড। বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে আশা জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, মেডিকেল বোর্ড ও চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন, সেভাবে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর
অনুষ্ঠিত হবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ শুনানির জন্য 5 মার্চ দিন ধার্য করেছেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, মাত্র 16 মাসে 15 বছরের জঞ্জাল সরিয়েছেন তারা। এদিকে পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু পরিবর্তন সংসদের হাতে ছেড়ে দেয়া উচিত বলে আপিল বিভাগকে জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে 2011 সালে 30 জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে 18 জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দর্শক, এই বিষয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেজবা, পঞ্চদশ সংশোধনের শুনানি সহ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলার আজকের এই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? আমি ইতিমধ্যে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং জানিয়ে রাখতে চাই, আজকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ যে মানবতা বিরোধী অপরাধ মামলা ছিল, সেই মামলায় আওয়ামী নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জন অপরাধী ছিলেন। 4 জন পলাতক রয়েছেন, তবে তাদের বিরুদ্ধে আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু হয়েছে এবং জানিয়ে রাখতে চাই, আজকেও ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য নেওয়া হচ্ছে ট্রাইব্যুনাল 2-এ। বিচারপতি নজরুল ইসলাম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে বেলা 12টার ঠিক পরপরই। এর আগেও প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ কিন্তু ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে নেওয়া হচ্ছে। এই ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য নেওয়ার অর্থ হচ্ছে, সাক্ষ্য গ্রহণ নেওয়ার অর্থ হচ্ছে সাক্ষীর যে নিরাপত্তা বজায় রাখা হয় সেজন্যই। এবং আজকে শুধুমাত্র প্রসিকিউশন, বিচারপতি এবং সাক্ষী ভিতরে রয়েছে ট্রাইব্যুনালে, কোনো গণমাধ্যম কোনো ভিতরে অ্যালাউ করা হয়নি। এবং আমি জানিয়ে রাখি, একই সঙ্গে কিন্তু আজকে গুমের মামলায় জিয়াউল হাসানকে কিন্তু ট্রাইব্যুনালে সকালে হাজির করা হয়েছে এবং এই মামলায় আরেক আসামি সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমি জানিয়ে রাখি যে এই মামলার থেকে একটা রায় কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনাল 1 থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা সহ জিয়াউল হাসান এবং যে 11 জন রয়েছেন এই মামলার আসামি, সেই তাদেরকে আগামী জানুয়ারি 18 তারিখের মধ্যে কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে যে বিষয়টি ছিল, অর্থাৎ পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা শুনানি হচ্ছে। কিছুক্ষণ আগে জানা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর যে আপিলের শুনানি, সেটি আগামী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই পুরোপুরি সিদ্ধান্ত আসবে, অর্থাৎ মার্চ 2026 সালের মার্চ মাসের 5 তারিখে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে এর আগে যে বিচার বিভাগ যে সিদ্ধান্ত দিয়েছে, সেই যে বিচার আসলে পক্ষপাতমূলক হয়েছিল এবং প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেই কাজ তারা করতে চান না। কিছু কিছু কাজ সংসদের হাতে তারা রেখেছেন যেন এই বিষয়টি আসলে কোনো প্রশ্নবিদ্ধ না হয়। এবং এরপরে আমরা দেখেছি বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল থেকে শুরু করে সুজনের আইনজীবী শরীফ ভূঁইয়া আর অনেকে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে এই পঞ্চদশ সংশোধনী যেন পুরোপুরি বাতিল না হয়ে সংসদের হাতে আগামী সংসদের হাতে দেওয়া হয়, সেটি একদম ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তারা আশা করছেন এই সংশোধনীতে মুক্তিযুদ্ধের বিষয়গুলো যেন সুন্দর আলোকপাত করা হয়। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট থেকে সবশেষ। মেজবা, আপনাকে ধন্যবাদ। তেজগাঁও কলেজে 2 গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার নিহতের ঘটনায় রাজধানী ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে বিক্ষোভ শুরু করে তারা। হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ বজায় রাখতে হবে। অবরোধের কারণে ফার্মগেট ও আশেপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। বাধা দেয়, তাকে বিনা অপরাধে ছাত্রদলের আমাদের কলেজের প্রেসিডেন্ট সেলিম উনি বিনাভাবে হত্যা করা হয়েছে। মাদক বিরোধী অবস্থান করার কারণে আজ আমাদের ভাই সাকিবকে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু একটা বিচার চাই, যারা এটা করছে তাদের আইনের আওতায় আনা হোক। আপনারা বিচার চাচ্ছেন, অবশ্যই আমরা বিচারের তাদেরকে বিচারের সমর্থন করব। শেরেবাংলা নগর থানা যৌথভাবে এটা অভিযান করে আসামিদের অচিরেই গ্রেফতার করা হবে।
দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানী ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উষা, ফার্মগেটের দুর্ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে যে দুর্ঘটনাটি ঘটেছে, সহকর্মীদের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা এই মুহূর্তে কি বলছেন, আর এই যে অবরোধ চলছে, অবরোধের কারণে সড়কের চিত্র আপনি কি দেখছেন জানাবেন। আরো আগে প্রায় 10-15 মিনিট আগেই শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন এবং যান চলাচল শুরু হয়েছে এবং যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক এবং তারা সড়ক ছেড়ে দিয়ে যাওয়ার সময় বলেছে যে আসলে তারা কোনো রকম ভোগান্তি চায়নি, তারা চেয়েছিল তাদের সহপাঠীর যে মৃত্যুর সুষ্ঠু তাদের যে প্রিন্সিপাল শিক্ষক তিনি যে অনাকাঙ্ক্ষিত কথাটি বলেছে এটি একেবারেই অযৌক্তিক এবং অন্যায়। তারা বলছে মৃত্যুটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত, কিন্তু এরকম মৃত্যু তারা চায়নি। যেহেতু জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ তারা পেয়েছে, সেই নতুন বাংলাদেশে তারা ক্যাম্পাসে মাদক কিংবা এ ধরনের কোনো সহিংসতা তারা চায়নি। তাই তারা এই ধরনের কোনো মৃত্যুই তারা তাদের কাম্য নয়। তবে তাদের সহপাঠীর মৃত্যুর যে সুষ্ঠু তদন্ত এবং মামলা এটি হলে তারা বলেছে যে তারা সড়ক ছেড়ে যাবে। তারপর আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন তাদের বারবার আশ্বস্ত করেছেন এবং বুঝিয়েছেন যে ভোগান্তির জন্য সড়ক ছেড়ে দিতে, এবং তারা তাদের সেই আশ্বাস পাওয়ার পরই সড়ক ছেড়ে দিয়েছে এবং তাদের গায়েবানা জানাজা হবে তাদের ক্যাম্পাসে। তো এই ছিল আমার কাছে ফার্মগেট এলাকা থেকে সর্বশেষ। উষা, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর তানোরে নলকূপের প্রায় 50 ফুট গভীরে পড়ে আটকে পড়া শিশু সাজিদকে উদ্ধারে অভিযান চলছে। 24 ঘন্টা পার হলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল বিকেল 5টার উদ্ধার অভিযান শুরু হয়। এর আগে দুপুর 1টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে দুপুর 1:45 থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা আছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। আমরা তার সাথে যুক্ত হব। শ্যামল, একটি হৃদয় বিদারক ঘটনা গতকাল ঘটেছে। যতটুকু আমরা জানতে পেরেছি এখনো শিশুটিকে উদ্ধার করা হয়নি। উদ্ধার কাজে সেই জায়গার এখন এই মুহূর্তে পরিস্থিতি আপনি কি দেখছেন সেই বিষয়ে আমাদের জানাবেন। আসলে আপনি যেমন হৃদয় বিদারকটা বলছেন, আসলে সত্যি সত্যি ঘটনাস্থলে এসে যে হাজার হাজার মানুষের উৎকোচ জনতার যে অবস্থান, সেটা দেখে আসলে সত্যিকারের কথা বলা যায় যে এটা অত্যন্ত হৃদয় বিদারক। কারণ মা পাশে ছিল, পাশে থেকেই বাচ্চাটি যে নলকূপের গভীরতা বা নলকূপের যে পাইপ লাইনে, সে পাইপ লাইনে পড়ে গেছিল। এই পাইপ লাইনটা আসলে অ্যাকচুয়ালি SWT, যেটা আমরা বরেন্দ্রের সঙ্গে কথা বলেছি, বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের সঙ্গে, তারা আমাদেরকে দিয়েছে SWT অর্থাৎ অগভীর নলকূপ। এই অগভীর নলকূপটা আসলে ব্যক্তিগতভাবে করা হয়, তাদের দায়িত্বের এটা বাইরে, তারা এটাই বলছেন। কিন্তু এই অগভীর নলকূপটা আসলে অনুমোদনহীন তারা একদিকে বলছেন, আবার বলছেন যে তারা 35 ফিট বা 30 ফিট গভীরে যেতে পারবে। কিন্তু এইটা যেহেতু পাবলিকলি করেছে, তারা অবৈধভাবে এটা 100 থেকে 150 ফিট নিচে চলে গেছে। আমরা এই পর্যন্ত এই মুহূর্তে যেটা আমরা দেখছি, ফায়ার সার্ভিসের 3টি ইউনিট সহ যে এক্সকাভেটর যে খনন কাজ করছে পাইপের পাশ দিয়ে, সেটা প্রায় 40 ফিট পর্যন্ত এখন পর্যন্ত মাটি খনন করা হয়েছে, এবং সেইখান থেকে আরো অনেক গভীরে ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা পাইপের মাধ্যমে ঢোকানো হচ্ছে, এবং বাচ্চাটির সন্ধান কিন্তু এখনো কোনোভাবেই পাচ্ছে না। এখানে যারা কাজ করছেন, আসলে গতকাল সারা রাত যে কাজটা করেছেন ফায়ার সার্ভিসের 3টা ইউনিট, স্থানীয় প্রশাসন, সাধারণ জনগণ, সব মিলে যেটা আমরা দেখেছি যে আসলে এই তৎপরতার বা উদ্ধার কাজের তৎপরতার কারো কোনো অবহেলা এখানে আমরা লক্ষ্য করছি না। তারা পর্যায়ক্রমে সারা রাত, এখানে মিডিয়া কর্মীরা সারা রাত তারা কাজ করছেন তাদের পাশে থেকে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু কাজের কাজ যেটা, সেটা কিন্তু বাচ্চাটার সন্ধান এখনো মিলেনি। এখনো তারা অক্সিজেন কন্টিনিউয়াস রেখেছে, অবস্থা এখানে নেওয়া হোক। কিন্তু যেটা আমি বলছিলাম, কাজের কাজ, বাচ্চাটা আসলে জীবিত আছে না মারা গেছে, বাচ্চাটাকে উদ্ধার করা আসলে সম্ভব হবে কিনা,
এই বিষয়ে কিন্তু আসলে সঠিক তথ্য আপনাদেরকে আমরা এখনো দিতে পারছি না, এবং এটা যতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিস এবং যথাযথ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ইউনো ঘোষণা না দিবেন যে এই কার্যক্রম কতক্ষণ চলবে। তবে আমাদেরকে একটু ইঙ্গিত দিয়েছেন যে এটা যদি 100 ফিট গভীরেও যেতে হয়, তবুও তারা 100 ফিট গভীরে তারা এই কোনো কাজ অব্যাহত রাখবেন এবং বাচ্চাটার সন্ধানে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তো সোনিয়া, এই ছিল রাজশাহী তানোরের এই কোয়েলহাটা গ্রাম থেকে আমার কাছে এই শিশুটির সর্বশেষ। জি শ্যামল, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হব। মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদদের স্মরণে তৈরি স্থাপনা। রাত বাড়লেই বেড়ে যায় তাদের আনাগোড়া। দীর্ঘদিনেও এসব স্থাপনা রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নেয় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। পার্থসারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারে। কুষ্টিয়ার কুমারখালীতে রক্ষণাবেক্ষণের অভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদদের স্মরণে তৈরি স্থাপনা পরিণত হয়েছে মাদক সেবীদের অভয়ারণ্যে। স্তম্ভবেদির চারপাশে রাখা হয়েছে আবর্জনা স্তূপ। এছাড়াও চুরি হয়ে গেছে এখানকার অনেক যন্ত্রাংশ। রাতে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা কর্মী না থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা। এমন জরাজীর্ণ অবস্থায় রয়েছে উপজেলার সবগুলো স্মৃতিস্তম্ভ ও জাদুঘর। এগুলো সংস্কারের দাবি জানান মুক্তিযোদ্ধারা। পরিষ্কার এবং সুন্দর পরিবেশে থাকা উচিত। এই 2 বছরে সেই পরিবেশ সৃষ্টি হয়। প্রত্যেক বছরে অনুষ্ঠান হইতো, কিন্তু 5ই আগস্টের পরে আর অনুষ্ঠান হয় না। মানে ফাইটার একদম বন্ধ হয়ে গেল, মারা যাওয়ার পরে সব যদি ছাড়া গেল। সেটা আলাদা কথা, তবে উদ্যান তো হবেই না বা কেন, গভর্নমেন্ট তো আছে। মুক্তি সংসদ তৈরি করেছে, এটাই তো আমরা জানি আসছি। তাছাড়া এই জায়গায় কিন্তু আমি কোনো অনুষ্ঠানে বেশি নাই। নোংরা অবস্থায় গেট বন্ধ, নোংরা অবস্থায় দেখি। স্মৃতিসৌধ ও জাদুঘর রক্ষণাবেক্ষণে তালিকা তৈরি করে লোকবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ইতিমধ্যে অবশ্য গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে, কিছু তালিকাও করছে যে এইখানে হয়তো একটা কেয়ারটেকার একজন করে দেবে, যাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানগুলো থাকবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেই সেগুলো পুনরায় সংস্কার করার জন্য যতটুকু করা যায় আমরা চেষ্টা করে দেব। কুমারখালীতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নতুন প্রজন্মের জন্য সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ভারত। পাঞ্জাবের নতুন চণ্ডীগড়ে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে খেলা। প্রথম ম্যাচে 101 রানের বিশাল ব্যবধানে জিতে এগিয়ে রয়েছে ম্যান ইন ব্লুরা। এবারে সিরিজেও ভালোভাবে এগিয়ে থাকতে চায় স্বাগতিকরা। বিপরীতে সেই হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে প্রোটিয়ারা। সমতা আনার লক্ষ্যে জয় ছাড়া কিছুই ভাবছে না তারা। হেরে গেলেই চাপে পড়ে যাবে সফরকারীরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। এর মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টির পথ তৈরি হবে বললেন ফখরুল। নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি। 16 মাসে 15 বছরের জঞ্জাল সরেছে, মন্তব্য প্রধান বিচারপতি। তেজগাঁও কলেজে শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে সহপাঠীদের বিক্ষোভ। দোষীদের দ্রুত বিচার দাবি, সড়ক অবরোধে রাজধানীতে তীব্র যানজট। এবং 24 ঘন্টা পার হলে উদ্ধার হয়নি রাজশাহীর তানোরে গভীরে গর্তে পড়া শিশু সাজিদ। 40 ফুট মাটি খুঁড়ে উদ্ধার চেষ্টায় ফায়ার সার্ভিস। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।